আমাদেরকে বারংবার বিবেচনায় রাখতে হয়েছে যে এই মামলার ভিত্তি তথা রংপুর মেট্রোপলিটন থানার তাজার থানা মামলা নং 3 তারিখ 19/8/2024 তথা জিআর 111/24 তাদের মামলা দায়ের করা হয়েছিল এই ঘটনা ধামাচাপা দেওয়ার অসৎ উদ্দেশ্য সামনে রেখে। এই মামলা বিচারকালে যে বিষয়টি প্রতিনিয়ত সামনে আনা হয়েছে তা হচ্ছে আবু সাঈদের হত্যা কি শুধু একটি নিছক হত্যাকাণ্ড বা এই হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞাভুক্ত কিনা। আমি পূর্বে উল্লেখ করেছি এই দীর্ঘ রায়ে আইনগত সকল বিষয়ে উত্তর দেওয়া হয়েছে এবং আমার জ্যেষ্ঠ সহকর্মী এ বিষয়ে আলোকপাত করবেন। আমি শুধু একটি প্রাচীন চীনা প্রবাদের কথা স্মরণ করতে চাই, এভরি 1000 মাইলস হ্যাভ ইজ ফার্স্ট স্টেপ। আবু সাঈদের হত্যাকাণ্ড জুলাই আগস্ট অভ্যুত্থানকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম ধাপ ছিল। যুক্তিতর্ক শুনানিকালে 10 নং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী জনাব আমিনুল টিটো শহীদ ওসমান হাদিকে কোট করে তার বক্তব্য শেষ করেন, আমি আমার শত্রুর জন্য ইনসাফ চাই। আমি বিশ্বাস করি যে আমাদের এই রায়ের মাধ্যমে আমরা ইনসাফ কায়েমের সমর্থ হব। সবাইকে ধন্যবাদ। মাই ব্রাদার ওয়ান ওনার বক্তব্য বলবেন, তারপরে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই রায় এবং এটা আসলে আমরা অনেকগুলো পৃষ্ঠা আপনি দেখতে পাচ্ছেন, অনেক এটা পড়া সম্ভব না বলে আমরা এরকম একটা নিচ্ছি। এটা রায়টা পৃষ্ঠা এটা আসলে ওইভাবে ফরম্যাট করা হয়নি বলে এটা আরো বড় হবে। আগেরটাও যেরকম এরকম 300 পৃষ্ঠা ছিল, পরে এটা 591 পৃষ্ঠা হয়ে গেছে। এটাও এরকম কাছাকাছি হবে। এই মুহূর্তে আমার কাছে প্রিন্টে আছে, এটা থাকবে না, এটা 300 প্লাস আছে, কিন্তু ফরম্যাটটা যখন চেঞ্জ হয়ে যাবে, কারণ এরকম ঘন থাকবে না তখন ফরম্যাটটা এটা 500 পৃষ্ঠা এক্সিড করবে এবং এটা আলটিমেটলি আমরা এবং সেখানে এটা হলো আন্ডার সেকশন 20 সাবসেকশন 1 এর বিধান অনুসারে আমরা এই রায়টা দিচ্ছি। আমরা 3 জনে একমত হয়ে রায় দিচ্ছি, এই জন্য বলছি। ইচ্ছা করলে আমরা 3 জনে 3টা রায়ও লিখতে পারতাম। আমরা 3 জনে একমত এবং 3 জনে একমত হয়ে রায়টা দিচ্ছি। এই রায়ের কিভাবে ফরমান চার্জ আসছে এই সংক্রান্তে আমার পূর্ববর্তী আমার ম্যাম উনি বলেছেন। আমি এখানে কি কি বিষয়ে আলোচনা হয়েছে একটু সংক্ষেপে বলছি। আর প্রথম কথা হলো ফরমেশন অফ দ্য ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালটা সেকশন 6 এর বিধান অনুসারে কিভাবে ফর্মুলেট করছে এটা একটু আমরা বলেছি, এবং শুধু ট্রাইব্যুনালের জুরিসডিকশন এবং অ্যাপ্লিকেবল লটা এটা নিয়েও আমরা আলোচনা করেছি। জুরিসডিকশন সম্পর্কে বলতে সেকশন 3 এবং 4 এর এখানে স্ট্যাটিউটরি ফান্ডামেন্টাল জুরিসডিকশন এবং সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন, এটা এগুলো নিয়ে আমরা সেকশন 3 এবং 4 যেটা এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই সাথে এলিমেন্টস অফ ক্রাইমস আমরা এটা বলতে গিয়ে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 7 এটাও আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং লাইবিলিটি সম্পর্কে যেটা যে ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল রেসপন্সিবিলিটি যেটা সেটা আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি, এবং কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটি, এবং সেই সাথে রোম স্ট্যাটিউটের কে আমরা তুলনা করে এই আলোচনাগুলো আমরা করেছি। সেখানে আমরা তাছাড়া আমরা কিছু ডেফিনেশনগুলোও যেটাকে আমরা খুব বিস্তারিত এখানে আলোচনা করেছি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর কেস ল রেফার করেছি। আমরা এখানে অনেকগুলা কেস ল, যেহেতু অনেক ট্রায়াল হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে সেই আমরা বেশ কিছু কেস ল আগেরটাতেও ছিল যেমনটা এটাতেও আমরা প্রত্যেকটা ইয়েতে আমরা কেস ল সাইটেশন দেয়ার। এবং সেক্ষেত্রে আমরা যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অ্যাটাক, এটাকে ওয়াইড স্প্রেডকে আলাদাভাবে আলোচনা করেছি, সেখানে অনেক সাইটেশন আছে। সিস্টেমেটিক অ্যাটাক কাকে বলে এটাও বলছে, সিভিল পপুলেশন এটা নিয়েও আলোচনা হয়েছে। ইভেন আমাদের কনস্টিটিউশনাল যেটা আছে সেটা এটা নিয়েও আমরা সেখানে ওখানে যেটা সিভিল পপুলেশনকে ডিফাইন করছে আমরা সেখান থেকে নিয়ে আসছি। আগের জাজমেন্টে যদিও কনস্টিটিউশন ছিল না, কিন্তু পরে আমাদের একটা আর্গুমেন্টে এটাকে রেফার করাতে আমি একটু ইনডিস হয়েছি, এবং এই জন্য এই সাইটেশনটা এখানে আমরা দিতে পারতেছি। তাছাড়া অ্যাপ্লিকেবল ল গুলা আলোচনা করছি আমরা বিস্তারিতভাবে, এবং সেটা রোম স্ট্যাটিউট সহ অন্যান্য স্ট্যাটিউটের যে তুলনাগুলো আমরা তুলনাগুলো করেছি। ইভেন আমরা সেটা করতে যাই কন্ট্রোল কাউন্সিল ল নম্বর 10
সেখান থেকেও আমরা ওখান থেকে কিছু বড় করছি এবং আমরা তাদেরকে যে প্রিভিলেজগুলো এইগুলো আলোচনা এই আইনটা একটা সেলফ কন্টেন্ট ল এবং এটা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা দেখানোর জন্য এবং আমরা এই বিষয়গুলো কি করছি, যেমন ধরেন এখানে আমরা আমি সেকশন এবং ওইগুলা রুলসগুলা বলছি না, আমি শুধু একটু হেডলাইন্সগুলো বলে যাচ্ছি। যেমন রাইট টু ডিসক্লোজার, যেমন একটা জিনিস কি ফরমাল চার্জ ফাইল করলো কিন্তু সেখানে যদি সাক্ষী কি দিবে, ডকুমেন্ট কি দিবে এটা যদি না থাকে তাহলে অ্যাকিউজ কিভাবে বুঝবে যে তার বিরুদ্ধে কি মামলা হচ্ছে। এই জন্য ফরমাল চার্জের সাথে প্রসিকিউশন যত ধরনের ডকুমেন্টারি ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স যা দিতে চায় সবগুলা দিতে হয় এবং সেটা তার দেখার অধিকার আছে, পাওয়ার অধিকার আছে। এবং এইভাবে যে আমরা পুরোটা কাউকেই মানে ইয়ে করা যাবে না, সারপ্রাইজ দেওয়া যাবে না। সে এই সংক্রান্ত আমরা আইনগুলা এবং তাদের আমরা যে এটা দিয়েছি ফরমাল চার্জ সহ অন্যান্য যে ডকুমেন্টসগুলো তাদেরকে দেওয়া হয়েছে, এটা কি কি কমপ্লাই করছি সাথে সেগুলো আমরা আলোচনা করেছি। রাইট টু ডিসক্লোজার, রাইট টু কাউন্সিল অ্যান্ড লিগাল অ্যাসিস্ট্যান্স দেওয়া এবং প্রিভিলেজ কমিউনিকেশন। আমরা কিন্তু এখানে প্রত্যেক অ্যাকিউজদের সাথে লার্নেড কাউন্সিলররা যারা প্রিভিলেজ করছিল যখন যেভাবে চেয়েছে এবং এ ব্যাপারে আমরা প্রসিকিউশনের সহায়তা পেয়েছি। যদিও ক্রসের সময় আমরা তাদেরকে একটা লিগাল ব্যাটল অনেক সময় আমরা দেখেছি, আমরা সেটা নানানভাবে মিনিমাইজ করেছি, তবে সেটা আমরা দিয়েছি। রাইট টু ইন্টারপ্রিটেশন এবং আন্ডারস্ট্যান্ডিং অফ প্রসিডিউর এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই যে আমি পুরোই উল্লেখ করছি রাইট টু ক্রস এক্সামিনেশন এটা আমরা দিয়েছি। রাইট টু প্রেজেন্ট ডিফেন্স উইটনেস কিন্তু এটা ছিল কিন্তু ওনারা এটা অ্যাভেল করেন নাই। এবং ইউনিভার্সাল রিকগনাইজ আরও যে কিছু রাইট আছে সেগুলো আমরা এই জাজমেন্টে আলোচনা করেছি। বিশেষ করে আমরা এখানে এবং তুলনা করার সাথে যেগুলো আলোচনা করছি, রাইট টু ফেয়ার ট্রায়াল এবং ইম্পার্শিয়াল ট্রায়াল। এটা যে একটা ইম্পার্শিয়াল ট্রায়াল হয়েছে, ওপেন ট্রায়াল হয়েছে এবং আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে, এটাও আমরা একটু আলোচনা করেছি এবং এই সংক্রান্ত আইনগুলো বলেছি। অন্য ইন্টারন্যাশনাল লয়ের সাথে সেটার একটা তুলনামূলক আমরা আলোচনাও করেছি। এবং রাইট টু পাবলিক ট্রায়াল এখানে হয়েছে। রাইট টু একুজ টু বি ইনফর্ম অফ দ্য চার্জেস, এটাও আমরা এটা করেছি। প্রিজাম্পশন ইনোসেন্স, যেটা আমাদের রুল 50 জোসেস দেয়ার, সেটা নিয়েও কথা বলেছি, আমরা সেটা করেছি। রাইট টু এডুকেট টাইম এবং ফ্যাসিলিটি, সেটা যে দেওয়া হয়েছে এবং এর সংক্রান্ত কী রুলস আছে, বিধান আছে, আমরা এগুলো ডিসকাস করেছি। তাছাড়া রাইট টু লিগাল অ্যাসিস্ট্যান্স আগেই আমরা বলেছি, ইন্টারপ্রিটেশনে বলেছি। আচ্ছা, রাইট টু বি ট্রায়াল উইথাউট ডিলে। কোনো সময় আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা কি তাড়াহুড়া করছি কিনা, কিন্তু আইনেই কিন্তু বলে দিছে এটা উইথাউট ডিলে ট্রায়ালটা হবে। এবং আমরা সবসময় যে শব্দটা আমরা বলতাম যে ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ক্রিমিনাল জাস্টিস দ্য ওয়ার্ড অ্যাডজর্নমেন্ট ইজ ফরেন, এই শব্দটাই এই আইনে নাই। সুতরাং আমরা তাও যথেষ্ট অ্যাডজর্নমেন্ট প্রয়োজন আমরা দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা, তবে তাড়াহুড়া নয়, আমরা পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে সব ব্যাপারে এবং আইনেও কিছু কিছু ক্ষেত্রে সময় দেওয়ার কথা বলেছে, সেই সময়গুলো আমরা তাদেরকে দিয়েছি এবং সেটা প্রায় উল্লেখ করেছি আমরা। এবং অ্যাকিউজ যদি কোনো কিছু বলেও থাকে আয়ের কাছে, সেটা কিন্তু আমরা এভিডেন্স হিসাবে এখানে আসে নাই এবং আমরা সেটা করি। এবং আমাদের এই আইনে কিন্তু আপিল করার বিধান আছে। সুতরাং এবং ইন্টারন্যাশনাল লর সাথে আমাদের এই লর একটা তুলনামূলক আলোচনা আমরা করে এটা যে একটা ডিউ প্রসেস অফ ল এবং ফেয়ার ট্রায়াল হয়েছে এই সংক্রান্তেও আমরা একটা আলোচনা করেছি। এবং প্রিভিলেজ কমিউনিটির কথা বলছি, এডুকেট ফ্যাসিলিটি দেওয়া হয়েছে এবং তাদেরকে কোনো কিছুতে আমরা ডিপ্রাই করেছি এরকম কোনো সিঙ্গেল ইনস্ট্যান্স নেই। আমরা এইসব আলোচনা করেছি। তবে দুইটা বার্নিং কোশ্চেন আছে, আমি বাইরের কথা যদি না নিই, তবে এটার উপর আমরা প্রচুর আলোচনা করেছি। সেটা হলো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। আমাদের এই আইনে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আছে, প্রথম দিকে ছিল না, পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আমাদের দেশে কিন্তু the Code of Criminal Procedure, it was enacted in the year 1898 তখনই কিন্তু 512-তে বলা ছিল, কিন্তু পূর্ণাঙ্গ ছিল না অ্যাবসেন্সিয়াল ট্রায়ালের জন্য, এই সাবকন্টিনেন্টের বলা ছিল। পরবর্তীতে 73 থেকে এসে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আসলো স্পেশাল পাওয়ার অ্যাক্টের মাধ্যমে এবং এটা তো তখন আসলে। তাছাড়া আমাদের সিআরপিসিতে আসলো এবং অন্যান্য স্পেশাল লতে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আসলো। এবং
এই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া নিয়ে যেহেতু একটু কথা হয়, এই জন্য এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আলোচনা করেছি এখানে। এবং একটু রুম স্ট্যাটিউটে আমার কাছে একটু মজারই মনে হয়েছে। রুম স্ট্যাটিউটের আর্টিকেল 63 এখানে আমরা আলোচনা করেছি, এর সাবরুল 2-তে সেটা একটু মজার করে এই জন্য বলছি যে ওখানে বলা হয়েছে যে অ্যাকিউজড এসে পরে যদি না আসে কিংবা সে আইনজীবী না দেয়, কোনো কিছু মানে সহায়তা না করে, সেই ক্ষেত্রে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হবে। এটাকে আমার কাছে মনে হয়েছে যে আমরা কোনো একটা মানে পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে অর্ধেক উঠে নেমে বললাম, কারণ অ্যাকিউজ আসলো পরে আর আসবেন না, তখন ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হবে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা বলছি না, অ্যাকিউজ যদি পালিয়ে যায় তাহলে সে যখন পলাতক তখন সে জেনে শুনে পলাতক, সে আসছে না। আমরা যেহেতু এই যে আমার পূর্ববর্তী আমার মেম্বার 1 বলেছেন যে আমরা কিন্তু প্রথমে ওয়ারেন্ট দেওয়া হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যারা আসেননি তারা তাদের নিজেদের তারা জেনেই আসেননি। এবং এইটা খুব আমরা বিস্তারিত আলোচনা করেছি। সে আরেকটা কথা, যদি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া না থাকে, আমি একটা কয়েকটা সাইটেশন সহ দিতে চাচ্ছিলাম, এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, দেখে আমি ওখানে গেলাম না, ওই পৃষ্ঠা খুঁজতে গেলে সময় লাগে। সেটা হলো জিনিসটা কি দাঁড়াবে, কেউ যদি পলাতক থাকে এবং কোনোদিন সারা জীবন যদি না আসে, তাহলে আর কোনোদিন তার ট্রায়াল হবে না। এটা হতে পারে না। দিস ইজ দ্য স্পিরিট অফ দ্য ল। এবং এটার উপরে আমি বেশ প্রচুর আমরা লিখছি এবং কিছু সাইটেশন আছে যে তাহলে তো ট্রায়ালটাই হবে না সারা জীবন, তাহলে যারা ডিসিজ বা ভিকটিম যারা তারা কখনো কোনোদিনই বিচার পাবে না, এটা হতে পারে না। সুতরাং রোম স্ট্যাটিউটের যেটা আর্টিকেল 3 সাবরুল 2-তে যেটা আছে, যেটা অর্ধেক চূড়াতে উঠতে পারেনি, আমাদের আইনে কিন্তু সেই চূড়ায় উঠে গেছে প্রথম থেকে। সুতরাং আমরা সেই চূড়ান্ত যে এটাকে ফলো করেছি। আর লেক অফ জুরিসডিকশন নিয়ে সবসময় কথা বলা হচ্ছে এবং এটা বিস্তারিত আলোচনা হয়েছে, এটা প্রায় 20 পৃষ্ঠার মতো আলোচনা হয়েছে। এটা বলবো না, আমরা এখানে প্রচুর সাইটেশন আছে এবং এটা নিয়ে এবং আমাদের এটা সহ এবং কনস্টিটিউশনাল যে গ্যারান্টিগুলো আছে আর্টিকেল 47+3 সহ, আর্টিকেল 47A সহ অন্যান্যগুলো আমরা কনস্টিটিউশন ল এটা মানে শুধু এই লেক অফ জুরিসডিকশন আমি আলাদা করে নিয়ে আসছি। এটা দেখেন, এটার উপরে বিস্তারিত আলোচনা হয়েছে, যাতে এই আলোচনাটা এটা বন্ধ হওয়া উচিত, এটা আন্ডারমাইন করা হয়। এই যে রুলসটা করেছে, এরপরে আমরা এই যে কন্ট্রোল কাউন্সিল ল, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা বলি আমি বলবো এখন জাজমেন্ট গুলা, যে সাক্ষীগুলা প্রত্যেকটা 25টা সাক্ষীকেই আমরা স্ক্যানিং, মার্শালিং, অ্যাপ্রিসিয়েশন এটা বিস্তারিত করেছি। এবং আপনাদের কাছে মনে হবে যে এত কথা, প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড। মার্শালিং শব্দটার অর্থই হচ্ছে গিভিং ট্রেস ইন এভরি ওয়ার্ড এন্ড পার্টিকুলার। আমরা কিন্তু সাক্ষীরা আপনাদেরই বলবেন যে মানে বিরক্তই লাগতে পারে যে এত আলোচনা কেন, আমরা কে কোন সাক্ষী কাকে কিভাবে ইন্ডিকেট করছে, কে কি রোল প্লে করেছে, সেটা এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে আমাদের কাছে একটা ছিল এবং আমি একটা ধন্যবাদও দিব যে বিশেষ করে এনটিভিকে, যে এটা লাইভ একটা টেলিকাস্ট করেছে, যেটা সারা দেশব্যাপী সারা বিশ্ব মানুষ দেখেছে। সেটা কিন্তু আমাদের এই জাজমেন্টে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। এবং এটা নিয়ে এবং ভিডিও ফুটেজগুলো সহ আমরা এগুলো বিস্তারিত এবং অন্যান্য যে এভিডেন্স এবং আমাদের একটা বইও আছে ফয়জ আহমেদের লেখা, ওখানে 25টা দৈনিকের আছে, 25টা দৈনিকের আবার 41টা রিপোর্ট আছে। আমরা 41টা রিপোর্ট নিয়ে একটু কথা বলেছি, টুকটাক একটু বলেছি। এবং তাই না, আমাদের যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে রিপোর্টগুলো আছে সেটা এবং তার কি এভিডেন্সিয়াল ভ্যালু কি, এবং শুধু আমরা ওইটার উপরেই ডিপেন্ড করি নাই, এটার এভিডেন্সিয়াল ভ্যালু কি, এটা আমরা আলোচনা করেছি। আমাদের সাক্ষীদের মধ্যে আমাদের কিন্তু এখানে অকুলার উইটনেস, যেটা আই উইটনেস আমরা পেয়েছি, যে PW6, PW9, PW12, PW13, PW19, PW20, এরা হলো আই উইটনেস, অকুলার উইটনেস। এবং এদের মধ্যে 3 জন ইনজুর্ড উইটনেস আছে এবং যাদের মধ্যে 2 জন আবার ইয়েকে গুলিবিদ্ধ হওয়ার পরে সেভ করতে গিয়েছিলেন, এরকম সাক্ষী আছে। সুতরাং তাদের সাক্ষী, আমরা এদের সাক্ষীগুলো ক্লিয়ার, কনসিস্টেন্স এবং ক্রেডিবল পেয়েছি। তাছাড়া আরো আই উইটনেস আছে এখানে পার্টিসিপেট করছে, মানে পুলিশ ফোর্সে, সেখানে হলো PW14, PW15, PW16, PW17 and PW18। PW18 এর ব্যাপারে আমার একটা ইয়ে আছে, একটা মজার, আমি একটু বলতেই হচ্ছে। PW18 টেন্ডার করা হয়েছিল, কিন্তু লার্নেড কাউন্সিলরা প্রত্যেকেই অবশ্যই অত্যন্ত
প্রাজ্ঞ এবং বিজ্ঞ আইনজীবী, কিন্তু তারা যে ক্রস করেছেন, ক্রসে কিন্তু প্রসিকিউশনকে অনেক হেল্প করেছেন। আমি বলবো এই হেল্পটা ওনারা করে আমাদেরকে তাদেরও একটা দায়িত্ব আছে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিসের জন্য, তাদের যে কমপ্লিট অ্যাসিস্ট্যান্স যেটা দরকার ছিল, হ্যাঁ, সেই অ্যাসিস্ট্যান্সটা তারা দেখাইছে। আমি বলবো সেখান থেকেও কিন্তু আমরা অনেক পেয়েছি। এভাবে প্রত্যেকের সাক্ষীর আমরা আলোচনা করেছি, ভিডিও ফুটেজগুলো আমরা আলোচনা করেছি করে, এবং শুধু তাই না, বিস্তারিত আলোচনা করার পর প্রত্যেকটা আসামির মানে যেটা হলো আমাদের যে ডিসিশন বা ফাইন্ডিংস অ্যাক্স টু দ্য গিল্ড অফ দ্য, সে ধরুন 21 নম্বর 1, 21 নম্বর 2 আলাদা আলাদা করে তাদের জন্য আমি একটু মজা করেই বলছি, প্রায় 5-10 পৃষ্ঠা করে বরাদ্দ করে করে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা এইভাবে আবার ডিসকাস করেছি, যাতে বুঝতে সুবিধা হয় যে কে কি বলেছে, কোন সাক্ষী কি বলেছে। এইভাবে আলোচনা করে আমরা এটা করেছি। এখন বাকি স্যার আমরা একটা কনক্লুশনে আসছি, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় উনি আমি আমাদের জাজমেন্ট সম্পর্কে আপনারা একটা আইডিয়া পাইছেন, সবই ইংরেজিতে লিখতে হয়, যেহেতু ইন্টারন্যাশনাল কোর্টটা কিন্তু ইন্টারন্যাশনাল, সুতরাং তার ল্যাঙ্গুয়েজ হবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে, কাজে জাজমেন্টটা অবভিয়াসলি ইন ইংলিশ সরি। আমি নিয়ে আসছি আপনাদের সামনে gist of the judgment, our conclusionটা কি আমরা পাইলাম, অপারেটিভ পোরশন অফ দি জাজমেন্ট, এইটা আমি নিয়ে আসছি আপনাদের সামনে। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমরা ওই সেন্টেন্সের ক্রম অনুসারে বলতে গেলে আমরা কি শোনা যায় না, ও মাইক কি না সাউন্ড হচ্ছে না নাকি, ও মাইকে মুখ লাগিয়ে কথা বলতে হবে, না না কান সবাই যারা দর্শক যারা আছেন, দূরে যারা আছেন তারা যাতে শুনতে পান, এটা দরকার। তো আচ্ছা, যাই হোক, তো বলছিলাম কি যে আমরা এটাকে ট্রান্সলেট করে বাংলায় নিয়ে আসছি, যাতে করে আপনারা সহজে সবাই যাতে বুঝতে পারেন। অনেকেই বুঝবেন ইংরেজিতে বললে, কিন্তু সবাই বুঝবে না, এই জন্য আমরা বাংলা করে নিয়ে আসছি। এখন আমরা ওই যে রেজাল্ট যেটা, আলটিমেট রেজাল্ট যেটা, সেটাকে ক্রম অনুসারে দেই নাই, 1, 2, 3 থেকে দেই নাই আসামিদের, আমরা দিছি সেন্টেন্সের ক্রম অনুসারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাতে করে আপনারা দেখবেন যে আমরা শুরু করছি 11 নম্বর দিয়ে, 11 নম্বর আসামি, তারপরে 11, 13 এরকম করে আপনারা সিরিয়াল নাম্বারে বেশি জোর দিয়েন না, শুধু নামটা শুনে রাখেন কার কি হয়েছে। 11 নম্বর আসামি মোহাম্মদ মশিউর রহমান পলাতক, এবং 12 নম্বর আসামি আসাদুজ্জামান মন্ডল এলায়াস আসাদ, উনিও পলাতক। দয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2 নম্বর কাউন্টে, ও এখানে আরেকটু বলা দরকার আপনাদের সামনে, চার্জগুলাতে আমরা বিভিন্ন কাউন্টে ড্র করছি, চার্জ কাউন্ট 1, 2, 3, 4 এরকম। তো 1 নম্বর ওই 2 নম্বর কাউন্টে এবং 2, 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3(2)(a), 4(1)(22) এবং সেকশন 3(2)(g)(22) ধারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো আসামি মশিউর রহমান। আপনাদেরকে আমরা কপি দেবো, 11 নম্বর আসামি মোহাম্মদ মশিউর রহমান পলাতক, এটা এবার বললাম কেন, ওই যে ওনার কিছু একুইটেলও আছে।
পলাতক, এবং 12 নম্বর আসামি আসাদুজ্জামান মন্ডল এলায়াস আসাদ পলাতক তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1-3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হইল, ওটাতে একুইটাল। 13 নম্বর আসামি রাফিউল হাসান রাসেল এবং 14 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান এলায়াস তুফান পলাতক দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টে এবং 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3G 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তারা মধ্যে দোষী সাব্যস্ত ক্রমে যথাক্রমে 5 ও 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 13 নম্বর আসামি রাফিউল হাসান রাসেল এবং 14 নম্বর আসামি মোহাম্মদ হাফিজুর রহমান তুফান দ্বয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-3 নম্বর কাউন্ট ও 3 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হলো। 15 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি এবং সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 15 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান পলাতক তাকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা গেল। 16 নম্বর আসামি পামেল বড়ুয়া পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হল। আমেল বড়ুয়া। 16 নম্বর আসামি আমেল বড়ুয়া কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 1-3 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হইল। 17 নম্বর আসামি মোহাম্মদ মাহফুজুর রহমান শামীম পলাতক, 18 নম্বর আসামি মোহাম্মদ ফজলে রাব্বি এলায়াস গ্লোরিয়াস ফজলে রাব্বি পলাতক, 19 নম্বর আসামি মোহাম্মদ আখতার হোসেন পলাতক, 20 নম্বর আসামি সেজান আহমেদ এলায়াস আরিফ পলাতক, 21 নম্বর আসামি ধনঞ্জয় কুমার এলায়াস ঠগর পলাতক, 22 নম্বর আসামি বাবুল হোসেন পলাতক কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 3 নম্বর কাউন্টে এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে প্রত্যেককে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 17 নম্বর আসামি মোহাম্মদ মাহফুজুর রহমান শামীম পলাতক, 18 নম্বর আসামি মোহাম্মদ ফজলে রাব্বি এলায়াস গ্লোরিয়াস ফজলে রাব্বি পলাতক, 22 নম্বর আসামি বাবুল হোসেন পলাতক কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2, 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হইল। 23 নম্বর আসামি মোহাম্মদ ইমরান চৌধুরী এলায়াস আকাশ এলায়াস দিশা এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 23 নম্বর আসামি মোহাম্মদ ইমরান চৌধুরী এলায়াস আকাশ দিশাকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2, 4 নম্বর কাউন্ট
এবং 2, 3, 4 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হইল। 24 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুল হাসান পলাতক, এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। 24 নম্বর আসামি মোহাম্মদ মাসুদুল হাসান পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট এবং 2, 3, 4 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হলো। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল পলাতক, 26 নম্বর আসামি নুর আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান বাবু পলাতক এবং 28 নম্বর আসামি AKM আমির হোসেন এলায়াস আমু পলাতক, এর বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে প্রত্যেককে যথাক্রমে 3, 3, 5, 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আপনারা একটু ক্রমটা মিলাইয়া নিয়েন নাম থেকে। 25 নম্বর আসামি মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল পলাতক, 26 নম্বর আসামি নুর আলম মিয়া পলাতক, 27 নম্বর আসামি মোহাম্মদ মাহবুবুর রহমান এলায়াস বাবু পলাতক এবং 28 নম্বর আসামি AKM আমির হোসেন এলায়াস আমু পলাতককে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হল। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়াস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে তাহার হাজত বাসকালীন সময়কে সাজার মেয়াদ গণ্য করে দণ্ডাদেশ প্রদান করা হইল। ওই যে পিরিয়ড আন্ডারগান, পিরিয়ড আন্ডারগান প্লিজ বসবেন, কেউ করবেন না। অন্য কোনো মামলায় প্রয়োজন না হলে তার সাজার মেয়াদ সমাপ্ত হয়েছে বলে বিবেচনায় তাকে অবিলম্বে মুক্তি প্রদানের জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। 29 নম্বর আসামি মোহাম্মদ আনোয়ার পারভেজ এলায়াস আপেলকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 হইতে 4 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হলো। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সারওয়াত হোসেন এলায়াস চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 ধারা মতে দোষী সাব্যস্ত ক্রমে সাব্যস্তক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 30 নম্বর আসামি ডাক্তার মোহাম্মদ সারওয়াত হোসেন চন্দনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জ হইতে খালাস প্রদান করা হইল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলায়াস বাচ্চু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3, 4 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 1 নম্বর আসামি ডক্টর হাসিবুর রশিদ এলায়াস বাচ্চু তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হইল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান এলায়াস বেল্টু পলাতক, এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3 নম্বর কাউন্টে এবং 3 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে
দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2, সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 তে দোষী সাব্যস্ত ক্রমে 10 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতককে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 2 নম্বর আসামি মোহাম্মদ মনিরুজ্জামান বেল্টু পলাতক কে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলাস টিটু পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জে 2-3 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে 1-2 নম্বর কাউন্ট এ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 তে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের কারাদণ্ড প্রদান করা হল। 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমন পলাতক এর বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2 নম্বর কাউন্ট 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। 3 নম্বর আসামি মোহাম্মদ আবু মারুফ হোসেন এলাস টিটু, 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমন দয়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জ দিতে এবং 4 নম্বর আসামি মোহাম্মদ শাহনুর আলম পাটোয়ারি সুমনকে তার বিরুদ্ধে গঠিত 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হলো। 5 নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান এলাস জীবন পলাতক, 6 নম্বর আসামি রবিউল ইসলাম নয়ন পলাতক, 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদক পলাতক ক্রয়ের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 2-3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট 3 নম্বর চার্জে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। এক্সকিউজ মি। পাঁচ নম্বর আসামি মোহাম্মদ আলিফুজ্জামান জীবন এলাস জীবন পলাতক, 6 নম্বর আসামি রবিউল ইসলাম এলাস নয়ন, 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদক পলাতক ত্রয়ের বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জ এবং 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাদককে 2 নম্বর চার্জে 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হয়। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন এবং 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3, 4 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1-2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হল। 10 নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2
clause A, section 4, subsection 1, section 20, subsection 2, এবং section 3, subsection 2, clause G, section 4, subsection 1, section 20, subsection 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। দশ নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1-2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টটিতে খালাস প্রদান করা হইল। আসামিদের বিরুদ্ধে আরোপিত সকল সাজা যুগপৎ চলতে থাকবে। আচ্ছা, আমরা কপি দিছি আপনাদের এখানে, আপনারা এখানে কপিগুলা থেকে নিতে পারবেন, যাতে করে ওই যে মুখস্থ তো মনে থাকবে না, আপনাদের সহজ হবে এটা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এই আর আপনাদের আপনারা সবাই মিলে যে সহায়তা করছেন আমাদেরকে এই রায় লিখতে, এর ভিতরে আসামি প্রসিকিউশন পক্ষ, ডিফেন্স পক্ষ, তারপরে ইভেন যারা উপস্থিত ছিলেন সাংবাদিক এবং যারা আরও যারা উপস্থিত ছিলেন শোনার জন্য আসছেন, এরা সবাইকে আমাদের আন্তরিক মোবারকবাদ জানাই। কারণ আপনারা অনেক কষ্ট করছেন, দিনের পর দিন আসছেন, বসছেন, শুনছেন, আর আপনারা সহযোগিতা করছেন। এই সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা। দ্যাটস অল।